নমস্কার বন্ধুরা, গপ্পখোরের পর্দায় আমি রয়েছি সুদর্শন আপনার সাথে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আজ আপনি শুনবেন সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী মল্লারপুরের হানাকুঠি। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন, এবং আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে পম্পা এবং একটি বিশেষ পুরুষ চরিত্রে সুমিত। পোস্টার ডিজাইন চিত্রায়ন। শুরু হচ্ছে আজকের গল্প মল্লারপুরের হানাকুঠি। এই দেখো, এখানে এসে গাড়িটা খারাপ হতে হলো। কি জ্বালা! এই রাস্তাটাই তো শর্টকাট। গোপালবাবু যে আমাকে বললেন এখান দিয়েই যেতে। গাড়িটাকে এদিক দিয়ে নিয়ে গেলে নাকি তাড়াতাড়ি মেন রোডে উঠতে পারবো, কিন্তু এখন তো দেখছি এখানে এসে এক প্রকার বিপদটা বাড়িয়ে ফেলেছি। উফ! রাস্তাটাও তো পুরো শুনশান, কোনো লোকজন নেই। ওই পাশটাতেও তো পুরোপুরি জঙ্গল। এখানে যে একটা মেকানিক পাবো সেটাও তো সম্ভব নয়। তাহলে যাব কি করে? এদিকে একটা গ্রাম আছে বলছিল না সকালে? অফিসের লোকগুলো তো তেমনটাই আলোচনা করছিল। ওদের মধ্যে কেউ কেউ তো আবার এই রাস্তাটার ব্যাপারে অনেক কথাও বলছিল। প্রকাশবাবু তো সকালে স্পষ্ট বললেন, সমরেশ, ওই পথ ধরে যেও না, জায়গাটা একেবারেই ভালো নয়। এই পথে নাকি প্রেতেদের আনাগোনা। ওইখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে। সেই গ্রামের সংলগ্ন জঙ্গলের ভিতরে এমন হাজারো রহস্য লুকিয়ে রয়েছে, যেগুলোর ওপর থেকে এখনো পর্দা সরানো সম্ভব হয়নি। যারা এসবের সারবস্তু খুঁজে বার করতে গিয়েছে তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি। এরা সকলে গায়েব হয়ে গিয়েছে, অথবা এদেরকে ওই জঙ্গলের ধারে কিংবা গ্রামের সীমানায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে। প্রকাশবাবুর কথাগুলো শুনে আমার কেমন যেন একটা লাগছে। ওই লোকটা তো সব বিষয়ে কিছু না কিছু মিথ্যেই বলেন, তেমনটাই তো সকলের ধারণা। আবার শুনলাম উনি নাকি আমার প্রমোশনের বিষয়টাও দেখছেন। বড় সাহেবের সাথে সলা পরামর্শ করে নাকি এই বিষয়টাকে একটা ভালো দিকে নিয়ে যেতে চাইছেন। ফলে এই মুহূর্তে কখনোই ওই লোকটির সাথে বচসায় জড়ানো ঠিক কাজ হবে না। এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেসব না হয় বুঝলাম, কিন্তু আজকের রাতটা কাটাবো কোথায়? এখানকার যা পরিস্থিতি, তাতে করে তো মনে হচ্ছে না যে এখান থেকে জীবিত ফিরে যেতে পারবো। ওরে বাবা, ও কিসের শব্দ? জঙ্গলের ভিতর থেকে বন্য জন্তুর ডাক ভেসে আসছে মনে হলো না? কিন্তু গ্রামটা কোথায়? আর ওই গ্রামের কি যেন একটা নাম ছিল না? আরে কি যেন একটা নাম। মল্লারপুর? হ্যাঁ হ্যাঁ, মল্লারপুর। কিন্তু আরে কই, একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম না মনে হলো? মল্লারপুর বলল। হ্যাঁ, এই নামটাই তো উনি বললেন। আমার অফিসের লোকগুলো তো তেমনটাই বলেছিল। কিন্তু কি আশ্চর্য, কে কথা বলছে? যাই হোক, এখন মল্লারপুরে যাব কিভাবে? এখান দিয়ে যাওয়ার তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। কি মুশকিল! ওদিকে আবার মেঘটাও গর্জন করছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এই গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রকোপ লেগেই থাকে। যখন তখন বৃষ্টি হলেই হলো। এগিয়ে যাই। একটা বিশ্রী গন্ধ নাকে আসছে না? মনে হচ্ছে যেন গন্ধটা আমার পাশ থেকেই আসছে। এতক্ষণ তো এখানে কোনো গন্ধ পাচ্ছিলাম না, তাহলে এখন পাচ্ছি কেন? কোথা থেকে ভেসে আসছে গন্ধটা? উফ, কি জ্বালায় যে পড়লাম, কি বলবো। ওই যে, ওইটা মনে হচ্ছে গ্রাম। ওই দিকেই যাই বরং। এই তো রাস্তাটা পেরিয়ে পাশের ধান ক্ষেতের জমিটা দিয়ে সোজা ডান দিকে চলে গেছে গ্রামে ঢুকবার রাস্তা। ওই রাস্তা ধরেই সোজা চলে গেলে একটা না একটা উপায় ঠিকই পেয়ে যাব। যাই বরং, আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। আর তাছাড়া লোকালয়ে থাকলে সাহায্যও তো পেয়ে যেতে পারি। ওনারাই যদি কেউ গাড়িটা সারিয়ে দেন তাহলে তো মন্দ হয় না।
কিন্তু গাড়িটাকে এভাবে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে কি? কিন্তু গাড়িটাকে তো সরাতেও পারবো না, চলছেই তো না। যাক যাক, আগে বাবা গ্রামে যাই, সেখানে কাউকে পেলে বলবো সাহায্য করতে। এমন সময় হঠাৎ পিছন থেকে গাড়ির হেডলাইটটা জ্বলে ওঠে। গাড়িটা একা একাই স্টার্ট হয়ে যায়। এটা দেখে ভারী অবাক হয় সে। আরে এ কি রে বাবা, গাড়িটাকে রাস্তার সাইডে কে নিয়ে যাচ্ছে? আমার গাড়িতে কে উঠলো? আরে চোর ব্যাটা, নিশ্চয়ই চোর। এই ব্যাটাই মনে হয় কারসাজিটা করেছে। দাঁড়া, মজা দেখাচ্ছি, দাঁড়া একবার দাঁড়া। সমরেশ গাড়ির দিকে এগোতে শুরু করে। বেশ অনেকটা রাস্তা চলে আসবার কারণে খুব দ্রুত গাড়ির দিকে এগোতেও পারে না। এদিকে আকাশ ভাঙা মেঘের গর্জনের শব্দটাও বারে বারে অন্তরটাকে আন্দোলিত করে দিয়ে যেতে থাকে। আর প্রাণপণে নিজের গাড়িটিকে সেই চোরের হাত থেকে রক্ষা করার জন্য দৌড়তে থাকে সে। আরে আরে দাঁড়া বলছি, দাঁড়া। এ কি, গাড়িটাকে রাস্তার ধার ঘেঁষে দাঁড় করিয়ে দিল কে? ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না সেভাবে, কোনো লোকজন নেই। তাহলে আমি কি চোখের ভুল দেখলাম নাকি? গাড়িটাকে তো স্পষ্ট সরিয়ে রাস্তার ধারে নিয়ে আসতে দেখলাম। হ্যাঁ, একটু ভুল দেখিনি আমি। তাহলে এটা হলো কিভাবে? উফ, আমি যে হাঁপাচ্ছি, এটাই তো প্রমাণ যে আমি ছুটে এসেছি এত দূরে। আজব ব্যাপার তো, গাড়িটা চোখের সামনে কেউ সরিয়ে রাস্তার মাঝখান থেকে একেবারে বাঁ পাশে সরিয়ে রাখলো। এক্ষুনি দেখলাম হেডলাইটটা জ্বলছে, আর এখন দেখছি সেটাও নিভে গেছে। আজব তো, সবে আমার চোখের সামনে হলো, অথচ আমি কিছুই টের পেলাম না। সমরেশ ওখানে হাঁ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। জোরে জোরে বাতাস বইতে থাকে, সেই সাথে ঝড়ের তীব্রতাও ক্রমাগতভাবে বাড়তে থাকে। সে তাড়াতাড়ি করে পা চালিয়ে ধান ক্ষেতের ওই পাশে রাস্তা ধরে ডান দিকে নেমে সোজা গ্রামের সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকে। আবারও ভেসে আসে সেই মহিলা কণ্ঠস্বর। ওদিকে যাচ্ছেন কেন? ওদিকে যে কেউই থাকে না। সমরেশ অবাক হয়ে যায়, কিন্তু কাউকে কিছু জানাতে পারে না। কাউকে নিজের এই অবাস্তব অভিব্যক্তির কথা বলতেও পারে না, কারণ অনুসন্ধানের পথ কোথায়, মানুষ কোথায়, কাকে জানাবে সে? আবারও নিজের মনকে প্রশ্ন করতে থাকে, কি হচ্ছে এসব আমার সাথে? ওই মহিলার গলাটাই তো আবার পেলাম। হ্যাঁ, উনি তো আমাকে কথাগুলো বললেন, এক্ষুনি তো বললেন। এটা তো একেবারেই সত্যি। কি ব্যাপার কে জানে, একটা লোকও নেই, অথচ সেই থেকে একটা কণ্ঠস্বর আমাকে তাড়া করেই চলেছে। অহরহ আমার আশেপাশে এসে কিছু একটা জানান দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত জানিয়েই চলেছে। এরপর কেটে যায় আরও বেশ কিছুক্ষণ। সমরেশ আর সেই শব্দটা শুনতে পায় না। ততক্ষণে ধান ক্ষেতের জমি থেকে অনেকটাই অগ্রসর হয়ে গিয়েছে সে। সেই জমি পেরিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে সে দেখে, এতক্ষণ যে স্থানটিকে গ্রাম ভাবছিল সেটি আসলে সামান্য কিছু মানুষের বসতি ছাড়া আর কিছুই নয়। ওদিকে টিমটিম করে হ্যারিকেনের আলো দেখা যাচ্ছে না? বললেই হলো নাকি এখানে কেউ থাকে না? এখানে নিশ্চয়ই লোক থাকে। কেউ মনে হয় আমার সাথে মশকরা করছে। এই যে আশেপাশে জঙ্গল ঝোপঝাড় রয়েছে, কেউ নির্ঘাত এখানে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে চলেছে, আমার উপর নজর রেখে চলেছে। হয়তো সেই আমাকে এভাবে কথা বলে মাঝে মাঝে ভয় দেখাতে চাইছে। না 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 না, এবার আমাকে আরও সজাগ হয়ে থাকতে হবে। পরের বার কথাটা কানে এলে কোথা থেকে আসছে সেই দিকটা নির্ধারণ করে তৎক্ষণাৎ ব্যাপারটা ধরে ফেলতে হবে। আর ধরে ফেলতে পারলেই সব শেষ। ধরা পড়ে গেলে পালাবে কোথায়? সমরেশের কথাটা শেষ না হতেই সেই কণ্ঠস্বরটি আবার বলে ওঠে, এত সহজ নাকি আমাকে ধরা? অবশ্য আমাকে ধরবার জন্যেই তো তোমার এখানে আসা।
এবারে শুধুমাত্র কথাগুলোই কানে যায় না সমরেশের, সেই সঙ্গে একটা দীর্ঘশ্বাসের শব্দও পড়ে তার কাঁধের উপরে। চমকে ওঠে সমরেশ, সাথে সাথে পিছনের দিকে ফিরে তাকায় সে, কিন্তু সেখানে কেউ নেই। সব কিছু আগের মতোই স্বাভাবিক। তাহলে এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো ওই গরম নিঃশ্বাসের শব্দটা স্পষ্ট অনুভব করলাম, কিন্তু কাউকে তো দেখতে পেলাম না। এরপরে বাতাসের সাথে ধেয়ে আসা সনসনানির শব্দের সাথে কেউ যেন সরাসরি সমরেশের নামটা ধরে ডেকে ওঠে। সমরেশ, সমরেশ, আমি এখানে যে, আমাকে খুঁজে নাও। সমরেশ, ও সমরেশ, এদিকে এসো, একবারটি এদিকে এসো। তারপর কেউ যেন আরো ফিসফিসিয়ে বলে ওঠে, এদিকে যে কেউ আসে না, কেউ না। সমরেশের কানে কথাগুলো যাওয়ার সাথে সাথেই সামনে থাকা একটি পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় সে। তার হাতে পায়ে চোট লাগে। হাতটাকে তুলতে গিয়ে দেখে কনুয়ের কাজটায় বেশ অনেকটাই ছড়ে গিয়েছে। যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে সমরেশ। এরপরে সরাসরি তার চোখ যায় সামনের পরিসরের দিকে। বৃষ্টি তখন টিপ টিপ করে নিজের গতিবেগ বাড়াতে শুরু করে দিয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো আয়তনে ধীরে ধীরে বড় হতে লেগেছে। সমরেশ মনে মনে বলল, উফ, এ তো দেখছি মহা যন্ত্রণায় পড়া গেল। যাও বা একটা নির্জন ফাঁকা স্থান ছিল, সেটাও দেখছি এখন আরো ভয়াবহ আকার ধারণ করেছে। একে তো বৃষ্টি, তার উপরে আবার এই অজ্ঞাত কণ্ঠস্বর, আর এখন দেখছি শরীরে চোট। একসাথে তো সবকিছু ধেয়ে এসে আমাকেই যেন শেষ করে ফেলতে চাইছে। এমনটাও আবার হতে পারে নাকি? এসবের হাত থেকে রক্ষা পাবই বা কিভাবে? একমাত্র ওই গ্রামে গেলে তবেই যদি একটা সুরাহা খুঁজে পাওয়া যায়। সমরেশ বৃষ্টির এই বিপুলতাকে রোধ করবার জন্য তার বিপরীতে যত তাড়াতাড়ি পারল পা চালিয়ে এগিয়ে যেতে শুরু করল। কিছু দূরে যাওয়ার পরেই এবারে ওই লোকালয়টি অচিরেই চোখে পড়ে গেল তার। লোকালয়টির দিকে তাকাতেই বুক শুকিয়ে গেল সমরেশের। এখানে যে কেউ নেই, পরিত্যক্ত কিছু বাড়ি ঘর ছাড়া আর তো কিছুই চোখে পড়ছে না। তাহলে এখানে কার সাথে যোগাযোগ করব? কোনো একটা উপায় তো অন্তত খুঁজে বার করতে হবে। কার সাথে যোগাযোগ করব এখন? যে বাড়িটায় হ্যারিকেনের আলো জ্বলতে দেখতে পাচ্ছি, সেদিকেই বরং যাই। ওখান থেকে কাউকে না কাউকে খুঁজে পেয়ে যাব নিশ্চয়ই। কুটিরটির সামনে পৌঁছতেই আবারও একটি দমকা হাওয়ার পরশ সাড়া ফেলে যায় সমরেশের শরীরে। তার মনে হয় আবারও যেন সেই অজ্ঞাত কণ্ঠস্বরটি নতুন কোনো বিপদের আশঙ্কায় কথা বলে যেতে চাইছে তাকে। সে ওই কণ্ঠস্বরটি পুনরায় শুনতে পায়। সমরেশ, এদিকে এসো। সমরেশ, আমার কাছে এসো। কিন্তু বাতাসের শব্দের সাথে সাথে সেই কণ্ঠস্বরটির রেশ আবছা আবহের মতো কোথাও যেন হারিয়ে যায়, যেন কিছু থেকেও নেই। আবার সে তার অস্তিত্বটা জুড়েই রয়েছে। এমন সময় চমকে উঠে সামনের দিকে তাকায় সমরেশ। আবারও সব শান্ত। বাতাসের প্রভাবে হ্যারিকেনটি ধীরে ধীরে দুলে চলেছে। সে এগিয়ে যায় কুটিরের আরো কাছে। এরপরে প্রশ্ন করে, কেউ আছেন? কেউ কি আছেন এখানে? কোনো সাড়া শব্দ নেই। শো শো করে বাতাস বয়েই চলেছে। আবারও প্রশ্ন করে ওঠে সমরেশ, কেউ কি আছেন এখানে? কি আশ্চর্য! হ্যারিকেনটি দুলেই চলেছে। কুটিরের দরজাটি সামান্য ফাঁক হয়ে যায়, অথচ কেউ বেরিয়ে আসে না। সমরেশের মনে ভয়টা আরো জাঁকিয়ে বসে। ভিতরে কেউ নেই, অথচ দরজাটা খুলে গেল কিভাবে? তাহলে বোধহয় হাওয়ার কারণেই এমনটা হয়েছে। এমনটা মনে করেই সে ভেতরে যাওয়ার জন্য মনস্থির করল। যাই, ভেতরে গিয়ে দেখি। যদি কাউকে নাও পাই, তাহলে এখানেই রাতটা কাটিয়ে দেব।
সমরেশ নির্দ্বিধায় ঢুকে যায় কুটিরের ভিতরে। এরপরে দেখে সেখানে বেশ কিছু পুরনো জিনিসপত্র পড়ে রয়েছে। একটা ছোট টেবিল, একটা চেয়ার, আর পাশে একটা ছোট্ট চৌকি। কুটিরের মধ্যে এইসব দেখে সে মনে মনে ভাবে, গ্রামের বাড়িতে আবার এত সব জিনিস, তাও আবার দেখে মনে হচ্ছে অনেক পুরনো আমলের, একেবারে অ্যান্টিক পিস। গ্রামের লোকেরা তো জানতাম মোমবাতি কিংবা হ্যারিকেনের আলোতে মাটিতে চাটাই পেতেই শুয়ে পড়ে, তাদের আবার এইসব সরঞ্জামের প্রয়োজন হয় নাকি? আর যদিও বা হয় তাহলে যোগান দিল কে? দেখে তো মনে হচ্ছে বেশ অবস্থাপন্নই কেউ হবে। ঘরের ভিতরটা বাইরের ওই হ্যারিকেনের আলোতে যেটুকু দৃশ্যমান হয়েছিল সেইটুকুতেই দেখতে পায় সমরেশ। তারপর বাইরে গিয়ে হ্যারিকেনটিকে খুলে নিয়ে এসে ঘরে প্রবেশ করতে চমকে ওঠে সে। দেখে ওই চৌকির উপরে লাল পেরে শাড়ি পরে বসে রয়েছে এক মহিলা। ভয়েতে হ্যারিকেনটি হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপরেই একটা হাসির শব্দ। কে কে আপনি? কে ওখানে? কোথাও কোনো সাড়া শব্দ নেই, আবার সব চুপচাপ। হঠাৎ করে একটা দেশলাই কাঠি জ্বালানোর শব্দ পায় সমরেশ। বিষয়টিকে আরো কাছ থেকে প্রত্যক্ষ করতে গিয়ে দেখে সেই মহিলাটি একেবারে তার সামনে এসে দাঁড়িয়েছে, তার চোখের খুব কাছে। সমরেশ মহিলাটিকে দেখে দূরে সরতেও পারে না। তার আগেই সেই মহিলা তার বরফের মতো ঠান্ডা হাত দিয়ে সমরেশের ডান হাতটিকে চেপে ধরে ফেলে। তারপরে বলে, ভয় পেলেন নাকি? আমি তো মোমবাতি জ্বালাচ্ছিলাম, আপনি যেভাবে ভয় পেলেন সেটা দেখেই হেসে ফেললাম আর কি। সমরেশ ঢোক গেলে কথা বলার শক্তিটা যেন সম্পূর্ণরূপে লোপ পেয়েছে। আমতা আমতা করে বলতে থাকে, না মানে আপনি। মেয়েটি টেবিলের উপর মোমবাতিটিকে রেখে দিয়ে আবারও সেই চৌকির উপর গিয়ে বসে। তারপর সমরেশকে দেখে বলে, আপনার কাছে এত কাছে পৌঁছলো যে সুন্দরী, তাকে একবারও স্পর্শ করে দেখতে ইচ্ছে করলো না আপনার? সমরেশ কথাটা শুনে আঁতকে ওঠে। এত সেজেগুজে গ্রামের এমন নির্জন একটি কুটিরে কোথা থেকে এলো এই মেয়েটি? আর হঠাৎ এমন লাস্যময়ী দৃষ্টি নিয়ে সে কি বা বলতে চাইছে সমরেশকে? তবুও সে নিজের সম্মান বোধের থেকেই বলে ওঠে, না মানে আমি আসলে বলতে চাইছিলাম যে আপনি কোথা থেকে এলেন, মানে এখানে তো কেউ নেই, তাই আর কি। মেয়েটি সমরেশের কথাগুলি শেষ হতে দেয় না, তার আগেই বলে ওঠে, ওই দেখুন, আমার প্রশ্নের জবাবটাই যে দিলেন না। সমরেশ বলল, না মানে আপনার গলাটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে, একই রকমের আভাস পাচ্ছি। হতেই পারে। এই যে রাস্তায় গাড়িটা রেখে এসেছেন, ওই রাস্তায় কত বিপদ ঘটে জানেন? কত লোক গায়েব হয়ে যান, কত লোকের লাশ পড়ে থাকে, পুলিশে তো খবরও পায় না, তার আগেই সব কিছু হাপিস। কত মেয়েকে ওই জঙ্গলের মধ্যে নিখোঁজ হতে দেখা গিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায়নি। সমরেশ চুপ করে যায়। ভয়েতে ওর মুখ থেকে একটিও শব্দ বেরোতে চায় না। সে দুরু দুরু বুকে বলে ওঠে, মা আনেটা কি আপনার? আর আমার গাড়িটা যে রাস্তার উপর পড়ে রয়েছে সেটা আপনি জানলেন কিভাবে? আপনাকে তো আমি কিছুই জানাইনি। এবারে মেয়েটি এক অদ্ভুত ভঙ্গিতে চৌকির উপরে কাত হয়ে শুয়ে পড়ল। তারপর বলল, এই গ্রামে কটাই বা লোক থাকে, জানার ইচ্ছে থাকলে সবই জানতে পারা যায়। তাছাড়া নতুন মানুষদেরকে দেখতে, তাদের সাথে কথা, তাদের সাথে আলাপ করতে আমার বেশ ভালো লাগে। সমরেশ এতক্ষণে একটু শান্ত হলো। তারপর বলল, আচ্ছা এটা কি আপনারই বাড়ি নাকি? মেয়েটি এবারে চৌকির উপর উঠে বসল। তারপরে বলল, হ্যাঁ, কিন্তু ছিল, এখন আর নেই।
এখন আর নেই মানে? আর ছিল মানেটা কি? আপনি তো এখনও দিব্যি জীবিত রয়েছেন, এছাড়া আমার সামনে বসে এই বাড়িতে কথাও বলছেন, তাহলে সমস্যা কোথায়? এইটুকুতেই আপনার ধৈর্যচ্যুতি ঘটে গেল? আমার বিষয়ে এত জানবার কৌতূহল আপনার? সত্যি বাবা, আপনারা পুরুষ মানুষেরা দেখছি পুরো এক রকমের। কিন্তু আমাকে একা পেয়েও আপনার কাছে পাওয়ার ইচ্ছেটা হলো না কেন শুনি? মেয়েটির এই কথাগুলি পুনরায় সমরেশের মনের মধ্যে অস্থিরতাকে আরও বৃদ্ধি করে দিতে লাগল। সে এবারে বলেই ফেলল, আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি তেমন মানুষ নই। আমি মেয়েদেরকে যথেষ্ট সম্মান করি, তাদেরকে ভোগ্য বস্তু বলে মনে করি না। মেয়েটি বলল, কই, আমি তো কেবলই পুরুষ মানুষকে পয়সার লোভে সব কিছু করতে দেখেছি। এমনকি এত নিচেও নামতে দেখেছি যেটা দেখলে বাঁচার ইচ্ছেটাই মরে যায়। সেই পৃথিবীরই তো বাসিন্দা আপনি, আবার শহুরে মানুষ। এত সহজেই নিজেকে ঢেকে ফেললেন? সমরেশ উঠে দাঁড়ালো, তারপর বলল, আমি মেঝেতে বসেছিলাম আপনার সাথে কথা বলবো বলে, আপনার বিষয় জানবো বলে, আর এই নির্জন স্থানে রাতটা কোনো রকমে কাটাবো বলে। কারণ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি দেখছি আপনি আমাকে সেই থেকে একেবারে ভুলভাল কথা বলেই চলেছেন। আমি কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসিনি। এখানে গাড়ি সারানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না, না হলে আমি এক্ষুনি তাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। সমরেশকে উত্তেজিত হয়ে উঠতে দেখে সেই মেয়েটি তৎক্ষণাৎ বলে ওঠে, আরে আরে, আপনি তো খামোখা রেগে যাচ্ছেন। রাত যে এখনো অনেক বাকি। আমার ব্যাপারে জানতে এসেছেন, অথচ আমার কথা না শুনেই চলে যাবেন। এটা কখনো হয় নাকি? আপনার অপেক্ষাতেই তো আমি ছিলাম। মেয়েটির এই কথাগুলি শেষ হতে না হতেই সমরেশ শেষ শব্দগুলির পরিপ্রেক্ষিতে উত্তর চেয়ে বসে তার কাছে। কি বললেন? আমার অপেক্ষাতেই বসেছিলেন? আমি এখানে আসব আপনি জানতেন? মেয়েটি আবারও হেসে উঠল, তারপর বলল, জানি আপনার মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করে আসছে। তবে হ্যাঁ, অপেক্ষা তো ছিলই, মুক্তির অপেক্ষা। যার তার হাতে তো মুক্তি ঘটবে না আমার। মুক্তি ঘটা সম্ভব নয়। সমরেশ ধীরে ধীরে ওই মেয়েটির কথার জালে ক্রমেই জড়িয়ে পড়তে থাকল। মেয়েটি তাকে বলে চলল, এই গ্রামে একবার ভয়ঙ্কর মড়ক লেগেছিল। আমি আমার মা ও বাবাকে নিয়ে এখানেই থাকতাম। মড়কে মা আর বাবা দুজনেই গত হন। ছিলাম আমি একা। একা একটা সুন্দরী মেয়েকে কি এই সমাজের পুরুষেরা বাঁচতে দেয়? সে নিজের মতো নিজে থাকবে, একটা সভ্য ভদ্র জীবন নিয়ে বাঁচবে, এটা দেখার মধ্যেও একটা শিক্ষিতের নজর থাকাটা খুবই প্রয়োজনীয়। কিন্তু দুর্ভাগ্য, এই গ্রামের কারোর মধ্যেই সেটা ছিল না। আমার বাবা যে এমনটা করতে পারেন এটা কোনোদিনও ভাবতেই পারিনি। মেয়েটির কথার ধরন হঠাৎ করেই পাল্টে যেতে দেখে চমকে উঠল সমরেশ। তারপর তাকে জিজ্ঞাসা করল, মানে আপনার বাবা কি করেছিলেন? মেয়েটি চোখ মুছতে মুছতে বলল, আমার বাবা এই বাড়িটি মহাজনের কাছে বন্ধক রেখেছিলেন। মহাজনকে খাজনা দিতে না পারার কারণেই এমনটা করেছিলেন। মহাজন জোর করে গ্রামের মানুষদের কাছ থেকে খাজনা আদায় করত, কিন্তু বাবা চাষ করেও সেই টাকা মেটাতে পারলেন না। ফলে মহাজনের কাছ থেকে এই বাড়িটা ছাড়াতেও পারলেন না। টাকা শোধ না দিলে মহাজন এই বাড়ির দলিল আর ফেরত দেবে না বলেই বাবাকে স্পষ্ট জানিয়ে দিলেন। আর তার সামনে একটা নোংরা প্রস্তাব রাখলেন। মহাজন তাকে বললেন, আমি এই বাড়ির দলিল দিয়ে দিতে পারি, তবে তোর মেয়েকে আমার চাই। আমি ওকে রাজ রানী করে রাখবো। তোর মেয়েকে বিয়ে করতে চাই আমি। বাবা বললেন, এসব আপনি কি বলছেন হুজুর? ও যে আপনার মেয়ের বয়সী। মহাজন ফের বললেন, ওসব আমি জানি না। যদি এই বাড়ি, এই চাষের জমি এসব ফেরত চাস, তাহলে নিজের মেয়েকে আমার হাতে তুলে দে। এমনিতেই গ্রামে মড়ক লেগেছে, এরপরে কারুর ঘরেই আর দানা পানি উঠবে না।
তখন তোরা এমনিতেই মরবি, সকলে মরবি। তোরা মরছিস মর, কিন্তু ওই মেয়েটাকে আমি কিভাবে মরতে দেব বল দেখিনি? ওর উপরে যে সেই কবে থেকেই আমার নজর পড়েছে, ওকে যে আমি এত সহজে কিছুতেই হারাতে পারবো না। কিরে, আমার জন্য এই কাজটা করবি তো? আমার বাবা মহাজনের কাছে পরাজিত হয়ে গেলেও নিজের আত্মসম্মানকে কোনো দিনও চূর্ণ বিচূর্ণ হতে দিতে পারেননি। তিনি মহাজনের মুখের উপর না বলে চলে এসেছিলেন। এরপরে আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মহাজনের লোকেরা। ঘর বাড়ি ভাঙচুর করতে শুরু করলো। গ্রামের লোকেরা সব কিছু বুঝেও চুপ করে রইলেন, কেউ কোনো কথা বললেন না। বাবা মায়ের পেটে দেওয়ার মতন ভারটুকু ঘরে রইল না। আমি সহ্য করতে পারলাম না ওদের এই কষ্ট। ওদের মুখের দিকে তাকিয়ে মহাজনকে হ্যাঁ বলে দিলাম। বাবা বললেন, মা, এমনটা করিস না, এ যে পাপ মা, এ যে পাপ। আমি আমি মরে যাব, তবুও ভালো, কিন্তু ওই মহাজনের কাছে তোকে যেতে দেব না, দেব না। তুমি আমাদেরকে সাথে নিয়ে আত্মসম্মান বাঁচিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারতে বাবা, কিন্তু তবু ওই মহাজনের কাছে সাহায্য চেয়ে তোমার ওর কাছে বাড়ির দলিল কাগজপত্র এসব বন্ধক রাখাটা একেবারেই উচিত হয়নি। আমার উপরে যে মহাজনের কুনজর পড়েছে সে কথা আমি তোমায় আগেই জানিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা ভুলে কেবল সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখেছ। আজকে যেটা হওয়ার সেটাই হবে বাবা। এতকাল তোমার নুন খেয়েছি, তাই তোমাদের সন্তান হয়ে তোমাদের সাথে বেইমানি করতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে চোখের সামনে মরতে দেখতে পারবো না। মেয়েটি সমরেশের সামনে বসে অঝরে কাঁদতে শুরু করল। সমরেশ বিষয়টি দেখে বিগলিত হয়ে পড়ল। এরপরে মেয়েটিকে বলল, আপনার সাথে তো খুব খারাপ হয়েছিল, কিন্তু কেন? আপনি তো এমন অবস্থায় অন্য কোনো পথ অবলম্বন করতে পারতেন। এভাবে নিজের অস্তিত্বটাকে নষ্ট করে দিলেন কেন? আমার নাম জয়া, আমি মা দুর্গার রূপ। ভেবেছিলাম নিজের হাতে অসুর নিধন করব। এই গ্রামের একটি ছেলের সাথে আমার প্রণয়ের সম্পর্ক ছিল। ছেলেটির নাম কুশল। ওর সাথে আমি বিয়ে করব এমনটাই ঠিক ছিল। আমি জানতাম না সেও মহাজনের সাথেই মিলে রয়েছে। আমি যেদিন নিজে মহাজনের কাছে ধরা দিতে গেলাম সেদিন কুশল সেখানে দাঁড়িয়েছিল। মহাজন যখন আমার সাথে জবরদস্তি করতে শুরু করলো তখন কুশল সেটি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। এরপর বলল, আমার কিচ্ছু করার নেই জয়া, আমি বাধ্য হয়ে আজ এখান থেকে চলে যাচ্ছি, না হলে মহাজনের লোকেরা আমাকে শেষ করে দেবে, আর আর সেই সঙ্গে আমার পরিবারকেও। আমার মা বাবা এক বনেদি ঘরে আমার বিয়ে ঠিক করেছে। এই মহাজনই সেই সবের ব্যবস্থা করে দিয়েছে। আমাকে যেতেই হবে, না হলে আমার গোটা জীবনটা এইভাবেই কাটবে। আমার নিজের জীবনে সুখ বলে কিছুই থাকবে না। আর হ্যাঁ, এই তোমার সাথে থেকে আমি কি পেয়েছি? হ্যাঁ, কি পেয়েছি? এই মহাজনই আমাদের পেট ভরিয়েছে, আমাদের বাড়ি পাকা করে দিয়েছে, এমনকি আমাকে অনেক টাকাও দিয়েছে। যার সাথে আমার বিয়ে সে আমাকে ঘর জামাই করে রাখতেও চেয়েছে। এসব ছেড়ে আমি তোমাকে কিভাবে গ্রহণ করব? হ্যাঁ, সব মানুষেরই তো নিজের জীবনটা সুন্দর করে গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে, তাই না? আমার চোখের সব জলগুলো সেদিন শুকিয়ে গিয়েছিল। আমাকে জোর করে ঘরের ভেতর ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল কুশল। এরপরে মহাজন নামের সেই হায়না আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। কিন্তু সেদিনকে মরা বাচ্চা আমার কাছে তুই সমান হয়ে গিয়েছিল। মহাজনের এক একটি আঁচড় আমার শরীরে কুশলের দেওয়া চাবুকের ঘায়ের চেয়ে কমই কষ্টকর বলে মনে হয়েছিল। মহাজন যতবার ওর নোংরা হাত দিয়ে সেদিন আমার শরীরটিকে স্পর্শ করছিল, আমি ততবার কুশল আর আমার বাবার মুখটা মনে করছিলাম। আমার স্বপ্ন, আমার অস্তিত্ব আর আমার সম্মানের বিনিময়ে আমি কি পেলাম?
সেই রাতটা যেন জোরে জোরে চিৎকার করে হুঙ্কারে শব্দে আমার হৃদয়ে ঘা দিতে দিতে বলে যাচ্ছিল, মানুষের জন্য ভালো করলে, ভালো চাইলে, নিজের সবটা উজাড় করে দিলে, সত্যের সাথে আপোষ করে সবটাকে আপন করে নেওয়ার ফসল আমি সেদিন পেয়েছিল আমার নোংরা হয়ে মাটিতে পড়ে থাকা পরিত্যক্ত শরীরটা। মেয়েটি শান্ত হলো। এরপরে সমরেশের মুখ দিয়ে আর কোনো কথা বেরোতে পারল না। সে কেবলই জিজ্ঞাসা করল, এরপরে কি ঘটল? এরপরের কাহিনী আরো করুন। মহাজন, যে কিনা আমাকে ঘরের বউ করে রাখবে বলেছিল, সে আমার মাথায় ফুলদানি দিয়ে সজোরে একটি আঘাত করল। আমার শরীরটা তখন আর আমার সঙ্গ দিচ্ছিল না। আমার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, মেঝে ভেসে যাচ্ছিল। আমি কাকুতি স্বরে বলেছিলাম, দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন, আমাকে যেতে দিন। এই, তোরা কোদাল কুড়ুলগুলো নিয়ে তৈরি থাক। এই বেটি কিনা ভেবেছিল এখান থেকে বেরিয়ে মহাজনের নামে গ্রামের মানুষের কাছে নালিশ করবে। খুব মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলিস না আমার থেকে? কতবার করে ভদ্রভাবে তোকে বলেছিলাম আমার সাথে এসে থাকতে। আমি তোকে রাজ রানী করে রাখবো, কিন্তু বড্ড মুখ চলতো তোর। এবারে দেখলি তো আমি তোর কি অবস্থা করলাম। সব সময় জানবি ক্ষমতা আর অর্থেরই জয় হয়, বাকি কোনো কিছুর নয়। সততা চিরটা কাল হেরে যায়, সব কিছুর শেষে অর্থের অবশ্যম্ভাবী জয় হয়। এবারে তোর মরার পালা। তোকে মেরে পুঁতে দেব আমি এই জঙ্গলে, কেউ কিচ্ছুটি টের পাবে না। আমি সেদিন সবটাই শুনেছিলাম, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আর ছিল না। শেষবারের মতন আরও সজোরে একটি আঘাত বসালো ওই মহাজন। আমার মাথাটায় আঘাত লাগার সাথে সাথে চোখের সামনেটা একেবারে অন্ধকারে ঢেকে গেল, প্রাণটা শরীর ছেড়ে বেরিয়ে গেল। এরপরে ওরা ওই শরীরটাকে নিয়ে গিয়ে রাস্তার ওপারে সেই জঙ্গলের ভেতরে পুঁতে দিল। ভেবেছিল এখানেই সব শেষ। আমি প্রেতিনী হয়ে ফিরলাম, এদেরকে একে একে শেষ করলাম। মা বাবা মরকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এই মহাজন নিজের পয়সার জোরে শহরে চিকিৎসা করতে যাওয়ার জন্য ওই রাস্তা ধরে এগোতে শুরু করেছিল। ওকে তখনই রাস্তার মাঝে ওর ধরটা শরীর থেকে আলাদা করে মেরে ফেলেছিলাম আমি। এই গ্রামে মৃত ব্যক্তিদেরকে ওই জঙ্গলে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়েছিল। মরকে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাদের কারোরই সৎকারের কাজ করা হয়নি। এদের কারোর আত্মাই মুক্ত হয়নি। ওই রাস্তায় কোনো না কোনো আত্মার উপস্থিতি আজও মানুষকে তাড়া করেই বেড়ায়। সমরেশের পিঠ ততক্ষণে দেওয়ালে ঠেকে গিয়েছে। সে জয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছে। দয়া করে আমাকে যেতে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে এভাবে শাস্তি দেবেন না। আমি কিছু বলবো না, কোনোদিনও কেউ এই সত্যিটা জানতে পারবে না। আমি কথা দিচ্ছি আমি। জয়া শূন্যে ধাবিত হয়ে এগিয়ে আসলো একেবারে সমরেশের কাছে। তারপরে বলল, আপনাকে আমি মারব না, মারলে এতক্ষণে মেরেই ফেলতাম। একজন শুদ্ধ পুরুষের হাতে নিজের মুক্তির বাসনা ছিল আমার। আপনি সেই ব্যক্তি। এর আগে অনেকেই এই গ্রামে এসে আশ্রয় নিয়েছেন, রাত কাটিয়েছেন, কিন্তু সকলেই আমাকে ভোগ করবার লিপ্সা দেখিয়েছেন। ওই দেখুন, তাদের শরীরগুলো খাটের পাশে পড়ে রয়েছে। দেখুন, ভয় পেলেন কেন? সমরেশ সেদিকে তাকাতেই তার শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করল। সে দেখল বেশ কয়েকটি কঙ্কাল, একটার ঘাড়ে আরেকটা সাজানো রয়েছে, আর অট্টহাস্যে ফেটে পড়েছে ওই প্রেতিনী। সমরেশ হাত জোর করে মিনতি করতে লাগল। জয়ার প্রেত বলল, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে আমার মৃতদেহের কাছে নিয়ে যাব। কুড়ুলের সাহায্যে আপনি মাটি কুপিয়ে আমার কঙ্কালটিকে খুঁজে পাবেন। এরপরে সেটিকে জ্বালিয়ে দেবেন, তাহলেই আমার আত্মা
আত্মা মুক্ত হয়ে যাবে। কোনো সৎ মানুষের স্পর্শে আমি মুক্ত হতে চাই। এতকাল ধরে এই জায়গায় বাধা পড়ে দম বন্ধ হয়ে এসেছে আমার। আমি যে পাপ করিনি সেই পাপের শাস্তি ভোগ করতে বাধ্য হয়েছি। এমন হাজারো মেয়েরা রয়েছে যারা এইভাবেই নির্দোষ থেকেও পাপের শাস্তি ভোগ করে যাচ্ছে। সমরেশ জয়ার কথাগুলি শুনে ভেঙে পড়ল। ওর চোখ দিয়েও গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। এরপরে সে জয়াকে অনুসরণ করতে করতে পৌঁছে গেল সেই কবরের কাছে। পাশে পড়ে থাকা একটি কোদালের সাহায্যে মাটি কোপাতে শুরু করল। মহাজনের সেই অভিশপ্ত কুড়ুলটিও সেখানেই পড়েছিল। জয়া বলল, দেখুন, এখনো ওই কুড়ুলে আমার রক্ত শুকিয়ে রয়েছে। কেউ মুছতে আসেনি সেই রক্ত। জয়ার কথা কানে গেলেও তার দিকে তাকানোর সাহস ছিল না সমরেশের। কোদালের সাহায্যে মাটি কোপাতে কোপাতে শেষে সে খুঁজে পেল জয়ার শরীরের অবশিষ্টাংশ ও কঙ্কালটিকে। তারপর সে সেটিকে বার করে নিয়ে এলো এবং গাড়ির পিছনের ডিকিতে থাকা কেরোসিনের শিশিটা বার করে কঙ্কালের সারা শরীরে ছিটিয়ে দিল। তারপরে লাইটের সাহায্যে তাতে অগ্নি নিক্ষেপ করতেই দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সেই কঙ্কাল। জয়ার আত্মা তৃপ্ত হয়ে একটি সাদা আলোক রশ্মির ভিড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। সব কাজ সমাপ্ত করে সমরেশ গাড়ির সামনে ফিরে এলো। এ যেন কোনো রাত নয়, এটি ছিল সমরেশের কাছে পাওয়া তার দ্বিতীয় জীবনের ইতিবৃত্ত। গাড়িতে উঠে স্টার্ট দিতে ম্যাজিকের মতো স্টার্ট হয়ে গেল গাড়িটা। তারপরে সমরেশকে আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয়নি। সে জীবনযুদ্ধেও যেমন জয়ী হয়েছিল, ঠিক সেইভাবে অনেক বড় মানুষের অভিধায়েও মানুষের মনে থেকে গিয়েছিল আর প্রমাণ রেখে গিয়েছিল সততার। সততার দাম সত্যিই আছে, আজও আছে আর থাকবেও। অসৎ ব্যক্তি ক্ষণিকের সুখ ভোগ করতে পারেন, কথার পৃষ্ঠে কথা সাজিয়ে দুর্বল মানুষের মুখ বন্ধ করে দিতে পারেন, কিন্তু উপরে যিনি বসে রয়েছেন তিনি ভাগ্যচক্রের চাকাটা এমনভাবেই ঘুরিয়ে দেন যে একদিন সেই খারাপ ব্যক্তি নিজেই নিজের কাছে পরিহাসের পাত্র হয়ে থেকে যেতে বাধ্য হয়। আর সবচেয়ে করুণ পরিণতিটি তার জন্য অপেক্ষা করতে থাকে, এবং সেটি হলো মৃত্যু। অন্যের জন্য কবর খুঁড়লে নিজেরটাও খুঁড়ে রাখতে হয়, কারণ সর্বশেষ জয়টা শুভ শক্তিরই হয়, অশুভের নয়। কথাটা মনে রাখবেন।